আফ্রিকার সমুদ্রবর্তী দেশ সোমালিয়া, যে দেশের কথা মনে হতেই মাথায় একটা বিষয় ঘুরপাক খায়, সেটা হচ্ছে তাদের দুর্ধর্ষ জলদস্যু। গভীর সমুদ্রে যাদের হাত থেকে কোনো জাহাজকে বাঁচিয়ে ফেরানো প্রায় অসম্ভব। তারা যেমন সমুদ্রে রাজত্ব করে বেড়ায়, ঠিক তেমনি আফ্রিকার বিভিন্ন জায়গায় তাদের রয়েছে বেশ চোখে পড়ার মতো কড়া দখল। এদের মধ্যেই সোমালিয়ার একটা মিলিশিয়া ডাকাত দল ভয়ঙ্কর উদ্দেশ্যে কিডন্যাপ করে নেয় ছোট বাচ্চাদের একটা স্কুল বাস। এরপর শুরু হয়ে যায় দেশের মধ্যে একটা থমথমে পরিস্থিতি, যা মোকাবেলা করতে দেশের সেনাবাহিনীকে নিয়ে আসতে হয়। আর যখন তারাও ব্যর্থ হয়, তখন পরিস্থিতি সামলাতে সরকার বাধ্য হয়ে বিদেশ থেকে ভাড়া করে আনে কিছু প্রফেশনাল স্নাইপার কিলারকে। তাহলে বুঝতেই পারছো আজকের মুভিটা কেমন হতে চলেছে। আরেকটা কথা বলে রাখি, মুভিটা কিন্তু 1976 সালে আফ্রিকার জিবুতিতে ঘটে যাওয়া বাস্তব ঘটনা থেকে তৈরি করা হয়েছে। তো চলো আর বেশি ফাটুর ফুটুর না করে শুরু করে দেই আজকের মুভির দুর্ধর্ষ এক্সপ্লেনেশন। তার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এতে আমার ইন্সপিরেশন বেড়ে যাবে, যার ফলে তোমাদের জন্য পরবর্তীতে নিয়ে আসতে পারবো এরকমই কিছু অসাধারণ মুভির ডিটেল এক্সপ্লেনেশন একদম বাংলায়। মুভি শুরু হতে বলা যায় সময়টা ছিল 1976 সাল। দেখানো হয় একটা স্কুল বাসকে। এই বাসে করেই মোহাম্মদ নামের এক ড্রাইভার বাচ্চাদেরকে তাদের বাড়ি থেকে তুলে প্রতিদিনের মতো স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়ির মধ্যে বাচ্চারা কেউ পড়াশোনা করছিল তো কেউ গল্পে ব্যস্ত। ঠিক এমন সময় হঠাৎ করে গাড়ির মধ্যে ঢুকে পড়ে একজন অজানা লোক। সে গাড়ির মধ্যে ঢুকেই ড্রাইভারের দিকে বন্দুক তাক করে এবং বলে, আমি যেমনটা বলছি তুমি তেমনটাই করবে। যদি চালাকি করার চেষ্টা করো তাহলে এই বন্দুক দিয়ে তোমার মাথার খুলি উড়িয়ে দেব। ড্রাইভার তো এরকম হুমকি ধামকি এবং বন্দুক দেখে ভয় পেয়ে যায়, আর এই জন্য ওই লোকটা বাসটাকে যেদিকে নিয়ে যেতে বলে সেদিকেই সে নিয়ে যায়। আসলে এই লোকটা হলো সোমালিয়ান মিলিশিয়া দলের লিডার। যারা জানো না মিলিশিয়া কাদের বলে, তাদের বলি মিলিশিয়া সোমালিয়ার বিদ্রোহী বা গেরিলা গোষ্ঠী, যারা ক্ষমতাসীন শাসনের বিরুদ্ধে কাজ করে। দেখতে দেখতে সেই বাসের মধ্যে মিলিশিয়া দলের আরও সদস্য চলে আসে এবং তারাই সম্পূর্ণ বাসটাকে হাইজ্যাক করে নেয়। কিছুক্ষণ পর এই বাসে আরও একজন স্কুল বয় উঠলে তার বাবা দেখতে পায় এই বাসটাকে কিছু লোক কিডন্যাপ করে নিয়েছে। সেটা বুঝতে পারা মাত্রই সে বাসের পেছনে দৌড়াতে থাকে এবং চেঁচামেচি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। বাসটা তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখানো হয় ওই স্কুলকে, যেখানে একজন শিক্ষিকা ক্লাসে বাচ্চাদের জন্য অপেক্ষা করছে। এক পর্যায়ে যখন অনেক সময় পার হয়ে যায় এবং কোনো বাচ্চারাই আসে না, তখন সে বাইরে যায় এবং তাদের সম্পর্কে খোঁজ খবর নেয়। এখানে সে জানতে পারে বাচ্চাদেরকে নিয়ে যে বাসটা স্কুলের দিকে আসার কথা ছিল সেই বাসটা এখনো আসেনি। একথা শুনে সে অনেক ঘাবড়ে যায় এবং বাচ্চাদেরকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে। অন্যদিকে দেখানো হয় সেই স্কুল বাসকে। এই বাসে যে মিলিশিয়া লিডার রয়েছে তার নাম ইউসুফ। ইউসুফ ড্রাইভারকে বলে এই বাসটা সোজা বর্ডারের দিকে নিয়ে চলো। ড্রাইভার তার কথা মতোই বাসটাকে ওদিকে নিয়ে যায়। এরই মধ্যে সেখানে একজন ছোট্ট বাচ্চা ইউসুফকে বলে, আমরা কি স্কুলে যাচ্ছি? আজকে এত দেরি হচ্ছে কেন? বাচ্চাটির কথা শুনে ইউসুফ অনেক রেগে যায় এবং তাকে জোরে আঘাত করে নিচে ফেলে দেয়। ইউসুফের এরকম নিষ্ঠুর ব্যবহার দেখে সেখানে থাকা আরও যে সকল বাচ্চারা রয়েছে তারা অনেক ভয় পেয়ে যায় এবং আতঙ্কিত হয়ে পড়ে। ইউসুফ বলে, সবাই একদম চুপ হয়ে থাকবে, কথা বলেছ তো বাস থেকে ফেলে দেব। এরই মধ্যে ড্রাইভার দেখতে পায় মিলিটারি বাহিনী তাদের পিছু করেছে, আর এই জন্য সে বাসটাকে স্লো করতে থাকে। কিন্তু ইউসুফ যখন এই ব্যাপারটা বুঝতে পারে তখন সে ড্রাইভারকে বলে, যদি তুই আর একবার আমার অনুমতি বিনা গাড়ি থামানোর চেষ্টা করিস তাহলে এই বন্দুক দিয়ে তোর মাথার খুলি উড়িয়ে দেব। আর এই জন্য ড্রাইভার আবারও বাসটাকে জোরে চালাতে শুরু করে। এদিকে মিলিশিয়া গ্যাংয়ের সবাইকে নিয়ে ইউসুফ বাসের পেছনের দিক দিয়ে মিলিটারির উপরে গুলি চালাতে থাকে। আর এই গুলির শব্দ শুনে ভেতরে থাকা সকল বাচ্চারা একদম ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল না তাদের কি করা উচিত। এরকম পরিস্থিতির মধ্যেই তারা পৌঁছে যায় সোমালিয়ার বর্ডারে। কিন্তু বর্ডারের বাইরে থাকা মিলিটারি আগে থেকেই সেখানে কাটার তার বিছিয়ে রেখেছিল, যার ফলে বাস বর্ডারে পৌঁছানোর আগেই তার টায়ার পাংচার হয়ে যায় এবং রাস্তা থেকে নেমে অন্যদিকে চলে যায়। ততক্ষণে সোমালিয়ার বর্ডার বন্ধ হয়ে গেছিল। আসলে মিলিশিয়া গ্যাংয়ের সদস্যরা এই বাস ভর্তি বাচ্চাদেরকে সোমালিয়ার বর্ডার পার হয়ে পাচার করতে চেয়েছিল, কিন্তু একটা ভুলের কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। তারা আটকে যায় এই দেশের মধ্যেই। মিলিটারিও তাদের পিছু করতে করতে বর্ডার অব্দি এসে পৌঁছায়। মিলিশিয়া গ্যাং লিডার ইউসুফ এই সব কিছু দেখে অনেক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ড্রাইভারের দিকে বন্দুক তাক করে বলে, এই বাস থেকে বেরিয়ে যাও এবং সেখানে থাকা সকল মিলিটারিকে বলে দাও তারা যদি এক পাও এই বাসের দিকে এগিয়ে আসে তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে তাদের পক্ষে বাঁচানো সম্ভব হবে না। এরপর দেখানো হয় ফরাসি সরকারকে। আসলে এই ঘটনাটা কিন্তু 1976 সালের, যে সময় জিবুতি ফ্রান্সের উপনিবেশ ছিল। এরপর সরকার জানতে পারে সোমালিয়া বর্ডারে কিছু ডাকাত দল স্কুলের বাচ্চাদের সহ একটা বাস কিডন্যাপ করে নিয়েছে এবং সেগুলো সোমালিয়াতে পাচার করতে চায়। এসব খবর জানতে পেরে সরকার তাদের মিলিটারি বাহিনীকে সেখানে পাঠায়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না।
এরপর ফরাসি সরকার বিশ্বের নামিদামি একটা স্নাইপার টিমকে খবর দেয়, যাদের প্রত্যেকেই এক একটা ভয়ঙ্কর লেভেলের স্নাইপার অ্যাসাসিন। এরপর দেখানো হয় সেই ভয়ঙ্কর স্নাইপার টিমের লিডারকে, যার নাম আন্দ্রে। আন্দ্রের কয়েকদিন আগেই একটা বিশাল বড় অপারেশন হয়েছে, কিন্তু তাকে যখন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়, তখন সে কোনো কিছু চিন্তা না করেই এই মিশনের জন্য রাজি হয়ে যায়। সে ওই সকল ছোট ছোট বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য তৎক্ষণাৎ হসপিটাল থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয় এবং আন্দ্রের বলা মাত্রই তার টিমের সকল সদস্য একত্রিত হয়। এরপর তাদেরকে একটা স্পেশাল প্লেনে করে জিবুতিতে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। এদিকে দেখানো হয় সেই স্কুল শিক্ষিকাকে, যার নাম জ্যানি অ্যান্ডারসন। জ্যানি যখন জানতে পারে তার স্কুলের বাচ্চাদেরকে বাস সহ কিডন্যাপ করা হয়েছে, তখন সে খোঁজ খবর নিয়ে বর্ডার অবধি পৌঁছে যায়। কিন্তু জেনি কারো কথা না শুনে সে বাসের দিকে এগোতে শুরু করে। এইটা দেখে সেখানে থাকা একজন পুলিশ অফিসার তাকে বলে, আপনি কোথায় যাচ্ছেন? আপনি সামনে যেতে পারবেন না। কিন্তু জেনি তাকে জানায় সে কিডন্যাপারদের সাথে কথা বলতে চায়। একথা শুনে অফিসার তাকে বলে, না, আপনি সামনে যেতে পারবেন না। আর আপনি কে? উত্তরে জেনি বলে, আমি তাদের স্কুল শিক্ষিকা, আমার দায়িত্ব তাদেরকে বাঁচানো। কিন্তু পুলিশ অফিসার তাকে কোনো মতেই সেখানে যেতে দেবে না, কারণ সেখানে রয়েছে অনেক রকমের বিপদ। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। ঠিক এমন সময় সেখানে মিলিটারি জেনারেল অফিসার চলে আসে এবং পুলিশ অফিসারকে ডাকলে সে তার কাছে চলে যায়। আর এই সুযোগটাই ওঠায় জেনি। সে এই ফাঁকে দৌড়ে চলে যায় সেই বাসের কাছে। বাকি অফিসাররা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সক্ষম হয় না। এদিকে মিলিশিয়া গ্যাং লিডার ইউসুফ জেনিকে দেখা মাত্র একটা ছোট্ট বাচ্চাকে সঙ্গে নিয়ে বাইরে বের হয় এবং তার দিকে অনবরত গুলি চালায়। ভাগ্য ভালো গুলিগুলো জেনিকে লাগেনি। ইউসুফ তাকে বলে, কে তুমি, আর কেনই বা এদিকে আসছো? আমি তো আগেই বলেছি তোমাদের মধ্যে কেউ যদি এক পা আগে বেরিয়ে এই বাসের দিকে আসার চেষ্টা করে তাহলে সবাইকে শেষ করে দেব। তাহলে তোমার এত সাহস হলো কিভাবে? সত্যি করে বলো, কে তুমি? মিলিটারি সদস্য নাকি? এসব কথা শুনে জেনি তাকে বলে, না, তুমি যে সকল বাচ্চাদেরকে কিডন্যাপ করে রেখেছো এই সকল বাচ্চাদের স্কুলের শিক্ষিকা আমি। তবে আমি ফরাসি নই, আমি হলাম আমেরিকান। একথা শুনে ইউসুফ সাময়িকভাবে শান্ত হয়, কারণ মিলিশিয়া ফরাসিদেরকে পছন্দ করতো না। এখানে জেনি ইউসুফকে জানায় সে তাদেরকে এই বাচ্চাগুলোকে সামলাতে সাহায্য করতে চায়। আর যেহেতু সে একজন ফরাসি নয়, এখানে ইউসুফ এতে রাজি হয়ে যায় এবং তাকে নিয়ে যায় সেই স্কুল বাসের মধ্যে, যেখানে রয়েছে সকল বাচ্চারা। বাসের মধ্যে যাওয়ার পর জেনি সকল বাচ্চাদেরকে শান্ত করে এবং বলে, যদি তাদের কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো সমস্যা হয় তাহলে তারা যেন তাকে জানায়, তাদের চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর জেনি জানতে পারে এই বাসের মধ্যে থাকা সকল বাচ্চারা ভীষণভাবে ক্ষুধার্ত। অন্যদিকে দেখানো হয় আন্দ্রে এবং তার টিমকে, যারা ইতোমধ্যে জিবুতিতে পৌঁছে গেছে। এখানে পৌঁছানোর পর আন্দ্রে এবং তার টিমের সকল সদস্যরা তাদের অস্ত্র বের করে এবং বর্ডারে যাওয়ার প্রস্তুতি নেয় এবং কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে পড়ে বর্ডারের উদ্দেশ্যে। কিন্তু সেখানে যেতে যেতে তাদের সন্ধ্যা নেমে আসে। আবারও দেখানো হয় সেই বাসকে। এখানে জেনি বাচ্চাদের ওপরে তদারকি করছিল। এমন সময় তার নজরে পড়ে সেই বাচ্চাটিকে, যার মুখে ইউসুফ জোরে আঘাত করেছিল। জেনি দেখতে পায় সেই বাচ্চাটির মুখ খুব বাজেভাবে জখম হয়ে গেছে এবং সেখান থেকে এখনো রক্তক্ষরণ হচ্ছে। এটা দেখা মাত্রই জেনি চিন্তিত হয়ে পড়ে এবং সোজা চলে যায় ইউসুফের কাছে। সে ইউসুফকে বলে, আপনি যে বাচ্চাটিকে মেরেছিলেন তার অবস্থা খুবই খারাপ, আমাদের উচিত তাকে মিলিটারির কাছে পাঠিয়ে দেওয়া, কারণ তার চিকিৎসার প্রয়োজন। একথা শুনে ইউসুফ জেনির ওপরে হুমকি ধামকি দিতে শুরু করে এবং বলে, এটা অসম্ভব, এখান থেকে একটা বাচ্চাও ফেরত যাবে না। যদি তারা মারা যায় তো যাক, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু জেনি থেমে থাকার মতো মেয়ে নয়। সে আবারও ইউসুফকে বলে, যদি তাকে পাঠাতে না চান তাহলে অন্তত তার জন্য কিছু মেডিসিনের ব্যবস্থা করুন। কিন্তু ইউসুফ তাতেও রাজি না হলে জেনি সেখান থেকে চলে যায়। এদিকে কিছুক্ষণের মধ্যেই আন্দ্রের স্নাইপার টিম সেখানে পৌঁছায়, কিন্তু মিলিটারিরা তাদেরকে দেখে একটু অবাক হয়, কারণ তারা এই বিষয়ে কিছুই জানতো না। মিলিটারি অফিসাররা তাদেরকে হুটহাট সেখানে দেখে অনেক বাজে ব্যবহার করতে শুরু করে। এক পর্যায়ে মিলিটারি আন্দ্রের টিমকে তারা এখানে কি করছে এসব বিষয় জিজ্ঞাসা করলে তারা জানায় তারা এখানে ওই স্কুল বাসটাকে কিডন্যাপারদের হাত থেকে রেস্কিউ করতে এসেছে। তারা হলো বিখ্যাত স্নাইপার টিম, যাদেরকে পাঠিয়েছে এই ফরাসি সরকার। একথা শোনার পরেই মিলিটারি বাহিনী শান্ত হয় এবং স্নাইপার টিমের সদস্যদেরকে তাদের অভ্যন্তরীণ পরিকল্পনার জন্য ভেতরে নিয়ে যায়। মিলিটারি জেনারেল অফিসার আন্দ্রের সাথে কথা বলার সময় জানতে পারে আন্দ্রের বাবা তার পরিচিত। তো যাই হোক, এরপর তারা বিভিন্ন আলাপ আলোচনা করে শুরু করে দেয় প্ল্যানিং, যে কিভাবে তারা সেই বাচ্চাদেরকে সেখান থেকে উদ্ধার করবে। আন্দ্রে এখানে জেনারেলকে জানায়, যেহেতু আমরা স্নাইপার তাই আমাদের পরিকল্পনা হলো আমরা প্রথমেই যে যার মতো করে পজিশন নিয়ে নেব এবং সুযোগ পেতেই তাদের সবাইকে এক নিমিষেই একই সঙ্গে শেষ করে দেব। কিন্তু জেনারেল তাকে বলে, তুমি যতটা সহজভাবে কথাটা বলছো ব্যাপারটা কিন্তু ততটাও সহজ নয়। উত্তরে আন্দ্রে জানায়,
আমি এখানে আসার আগেই এই মিলিশিয়া গ্যাংয়ের ব্যাপারে ডিটেল নিয়ে এসেছি। তারা ওই সকল বাচ্চাদেরকে সোমালিয়া বর্ডারের ওপাশে পাঠাতে চায়। এখানে তাদের আরও সদস্য রয়েছে এবং ওপাশে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ওই বাচ্চাদেরকে বিশ্বের বিভিন্ন জায়গায় পাচার করে দেবে। আর এটা তারা করবে সোমালিয়ার বর্ডার খোলার মাত্রই। এজন্য আমাদের কাছে মাত্র 24 ঘন্টা সময় আছে। আমাদেরকে যা কিছু করার এই 24 ঘন্টার মধ্যেই করতে হবে। এরপর সেখানে একজন খবর দেয় মিলিশিয়ারা কিছু একটা পরিকল্পনা করছে, যা শোনার পরে আন্দ্রে স্নাইপার টিমের সবাইকে নিজ নিজ পজিশন নিয়ে নিতে বলে এবং সবাইকে জানায় আমি যখনই শ্যুট করতে বলবো ঠিক তখনই সবাই একসাথে শ্যুট করবে, নয়তো টার্গেট মিস হয়ে যেতে পারে। আর এই জন্য সবাই নিজ নিজ পজিশন নিয়ে নেয় এবং মিলিশিয়াদের উপরে নজর রাখতে শুরু করে। আর এই সুযোগে আন্দ্রে সাহসের সঙ্গে অন্ধকারের মধ্যে আস্তে আস্তে সেই বাসের কাছে গিয়ে পৌঁছায়। বাসের কাছে পৌঁছাতেই সে জেনির আওয়াজ শুনতে পায়। জেনি ইউসুফকে বলছিল সে একটু বাইরে যেতে চায়। এরপর জেনি বাইরে আসলে হঠাৎ করে তার সামনে অন্ধকারের মধ্যে আন্দ্রেকে দেখে চিৎকার করে ওঠে, কিন্তু আন্দ্রের সঙ্গে সঙ্গেই তাকে ইশারার মাধ্যমে চুপ করতে বলে। ততক্ষণে ইউসুফ তার চিৎকার শুনে ফেলে এবং তাকে বলে কি হয়েছে তোমার, তুমি চিৎকার করছো কেন? পরিস্থিতি সামলানোর জন্য জেনি ইউসুফকে মিথ্যা বলে। সে বলে আসলে আমি এখানে একটা সাপ দেখতে পেয়েছিলাম আর এজন্যই ভয়ে চিৎকার করে উঠি। প্ল্যান ঠিকঠাকই চলছিল। স্নাইপার টিমের সবাই অন্ধকারের মধ্যে সবার পজিশনে ছিল। ঠিক এমন সময় হঠাৎ করে মিলিটারি ক্যাম্পের আলোগুলো জ্বলে ওঠে। জানা যায় এই আলোকবাতিগুলো জেনারেল অন করে দিয়েছে। লাইটগুলো জ্বলতেই আন্দ্রেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। সে কোনো মতে পালিয়ে ক্যাম্প অবধি পৌঁছায়, কিন্তু এইবার মিলিশিয়ারা তাকে দেখে ফেলে, যাতে করে তাদের সম্পূর্ণ প্ল্যান ভেস্তে যায়। এই ঘটনা ঘটার পরে তারা সবাই মিলে জেনারেলের সাথে দেখা করতে যায়। কেন সে এরকম বোকার মতো কাজ করলো? প্রতিমধ্যেই তারা পেয়ে যায় কিছু গার্ডদেরকে। এরপর তাদেরকে এই বিষয়ে বলতেই তারা রেগে যায় এবং বলে লাইটগুলো অফ হবে না, এটি এখানকার নিয়ম, তোমাদেরকে আলো জ্বালা অবস্থাতেই কাজ করতে হবে। একথা শুনে সেখানে থাকা দুই টিমের মধ্যে অর্থাৎ স্নাইপার টিম এবং মিলিটারি টিমের মধ্যে বেঁধে যায় এক বিশাল তর্ক বিতর্ক। এরই মাঝে এক মিলিটারি সদস্যের উল্টাপাল্টা কথা বলায় স্নাইপার টিমের একজন তাকে ঘুষি মেরে ফেলে দেয় এবং দেখতে দেখতেই এই দুই টিমের রাগারাগি বাড়তে শুরু করে। ততক্ষণে ওইদিকে আন্দ্রে জেনারেল অবধি পৌঁছায় এবং তাকে বলে তোমার এটা করা উচিত হয়নি, তোমার জন্যই আমরা এই পরিকল্পনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হলাম। তোমার যত তাড়াতাড়ি সম্ভব ওই লাইটগুলো অফ করতে হবে। কিন্তু জেনারেল বলে এরকম কিছুই হবে না, এই লাইটগুলো সম্পূর্ণ রাত জুড়ে জ্বলবে। একথা শুনে আন্দ্রে জেনারেলকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু জেনারেল তো নিজেকে মহাজ্ঞানী মনে করে। সে কোনো কিছুই বুঝতে চায় না এবং এরপর আন্দ্রে তাকে জানায় তুমি নিজেও জানো না তুমি আমাদের এবং ওই বাসে থাকা বাচ্চাদের জন্য কতটা বিপদ বাড়িয়ে দিয়েছ। তোমার কাছে যদি অন্য কোনো প্ল্যান পরিকল্পনা থাকে তাহলে আমাকে জানাতে পারো, আর এরপরে আমরা শান্ত হব। কিন্তু জেনারেলের কাছে এরকম কোনো পরিকল্পনাই ছিল না। এই জন্য আন্দ্রে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখানো হয় জেনিকে, যে বাইরে দাঁড়িয়ে থেকে সিগারেট খাচ্ছিল। কিছুক্ষণ পর ইউসুফ তার কাছে আসে এবং তাকে বলে তুমি একজন ভালো এবং বুদ্ধিমান মেয়ে, তোমার উচিত এখান থেকে ফিরে যাওয়া। কিন্তু সেই বাচ্চাদেরকে না নিয়ে এখান থেকে কোনো মতেই ফিরবে না। এরপর দেখানো হয় আন্দ্রে এবং তার টিমকে, যারা তাদের অস্ত্রগুলোকে পরিষ্কার করছিল এবং জেনারেলকে বোঝাচ্ছিল। তারা জেনারেলকে বলে আমাদের শুধুমাত্র একটা শট লাগবে আর এই এক শটেই তাদের সবাইকে শেষ করে দেব, কারণ তাদের টিমে মাত্র 4 জন আর আমরা আছি 5 জন। আমরা সবাই সেখানে থাকা এক একজনের প্রতি টার্গেট করব এবং সুযোগ বুঝিয়ে তাদের সবাইকে একসাথে শেষ করে দেব। আর এভাবে সেই বাচ্চাগুলোকে অক্ষত অবস্থায় বাঁচানো সম্ভব। এই প্ল্যান বুঝতে পেরে জেনারেল এবার রাজি হয়ে যায়। এরই মধ্যে তাদের কাছে ফরাসি সরকার কর্তৃপক্ষের কাছ থেকে কল আসে। তারা তাদেরকে জানায় আমরা এই মিলিশিয়া কিডন্যাপারদের সাথে কথা বলতে চাই। আসলে তাদের উদ্দেশ্যটা কি এটা আমাদেরকে আগে জানতে হবে, আর যতক্ষণ আমরা এটা জানতে না পারবো ততক্ষণ তোমরা কেউ সেখানে হামলা করবে না। ব্যাস হয়ে গেল মিশনের রফা দফা। একথা শোনার পরে আন্দ্রে একদম চুপচাপ হয়ে যায়, কারণ তার এই মাস্টার প্ল্যান ভেস্তে গেছে। কিন্তু সে খুব বেশি সময় শান্ত থাকতে পারে না। পরের দিন সকাল হতেই সে এবং তার টিম বেরিয়ে পড়ে তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে, কারণ এখানে বেশি দেরি করলে সেই বাচ্চাদেরকে রেস্কিউ করা সম্ভব হবে না। তাই কর্তৃপক্ষ তাদেরকে যাই বলুক না কেন তাদের আগে এগোতে হবে। এরপর তারা নিজেদের পজিশন নিয়ে নেয় এবং মিলিশিয়াদের ওপর নজর রাখতে শুরু করে। কিছুক্ষণ নজর রাখার পর তারা দেখতে পায় মিলিটারি একটা গাড়ি সেই বাসের কাছে গিয়েছে তাদেরকে খাবার দিতে। সেই গাড়িতে ছিল 2 জন মিলিটারি। একজন যায় বাসের ভেতরে খাবার দিতে। ঠিক এরকম সময় একজন বাচ্চা তার পেছনে চলে আসে এবং এই বিষয় নিয়ে তার এবং ইউসুফের মধ্যে তর্ক বিতর্ক হয়। কিন্তু সমস্যা তৈরি হয় কিছুক্ষণ পর, যখন সেই বাচ্চাটির সাথে সেখানে থাকা সকল বাচ্চারা চেঁচামেচি করতে শুরু করে। জ্যানি তাদেরকে শান্ত হতে বলে, কিন্তু তারা বারবার বলছিল তাদেরকে এখান থেকে মুক্ত করতে। এসব দেখে ইউসুফ আতঙ্কিত হয়ে পড়ে এবং এক পর্যায়ে সে ওই মিলিটারিকে শুট করে দেয়। আর এখন চোখের সামনে এভাবে গুলি চালানো দেখে সেখানে থাকা সকল বাচ্চারা একদম চুপচাপ হয়ে যায়। আর এই সকল ঘটনাগুলো দূর থেকে দেখছিল আন্দ্রে এবং তার টিম।
ইউসুফের এরকম নির্মম এবং বেপরোয়া ব্যবহার দেখে এইবার জেনি একটু ভয় পেতে শুরু করে। যাই হোক, কিছুক্ষণ সময় পার হয়ে যায়। ইউসুফ বাইরে গেলে জেনি তার কাছে যায় এবং তাকে বলে যে ছেলেটার মুখে তুমি আঘাত করেছিলে তার অবস্থা খুবই খারাপ, তাই তাকে ফেরানোর ব্যবস্থা করা উচিত। আর যদি তুমি এটা না চাও তাহলে মেডিকেল টিমকে এখানে আনার ব্যবস্থা করো। জেনির একথা শুনে ইউসুফ হাসতে শুরু করে, কারণ শুধুমাত্র ওই বাচ্চা কেন, যদি সব বাচ্চারাও মরে যায় তাতেও তার কোনো যায় আসে না। ইউসুফ জেনিকে বলে এখানে কোনো কিছুই আসবে না, না আসবে মেডিকেল টিম, না আসবে মিলিটারি কোনো সাহায্য, যা যেরকম রয়েছে সেরকমই থাকবে। তোমার কোনো অসুবিধা হলে তুমি এখান থেকে চলে যেতে পারো। এদিকে আন্দ্রে মিলিটারি ক্যাম্পে ফিরে আসে এবং জেনারেলকে বলে ওই মিলিশিয়া গ্যাং লিডার তোমার একজন সৈনিককে মেরে দিয়েছে, তুমি কি এখনো চুপ করে থাকবে, কিছু বলবে না ওদের? তোমরা চাইলে আমরা তাদেরকে শেষ করে দিতে পারতাম, এখনো সময় আছে, যা করার এরই মধ্যে করতে হবে, না হলে 2 থেকে 3 ঘন্টা পরেই সোমালিয়ার বর্ডার খুলে যাবে এবং পার হয়ে যাবে এই ভয়ঙ্কর মিলিশিয়া গ্যাং, সাথে নিয়ে যাবে ওই বাচ্চাদেরকেও, তখন তোমরা চাইলেও কিছুই করতে পারবে না। আন্দ্রে এসব কথা বলার পরেও জেনারেল একদম চুপচাপ হয়ে থাকে। আর জেনারেলের এরকম চুপচাপ থাকা দেখে আন্দ্রে তার টিমের বাকি সদস্যকে বলে যারা যারা পজিশনে আছে তাদের সবাইকে ডেকে নাও, কারণ আমাদের কাছে গুলি করার কোনো অনুমতি নেই, আমরা বরং বসে বসে মিলিশিয়া গ্যাংয়ের তাণ্ডব দেখি। অর্থাৎ আন্দ্রে মিলিটারিকে বিভিন্ন ইঙ্গিতে অপমান করছিল। ঠিক এমন সময় সেখানে এন্ট্রি হয় জ্যানি এবং ওই বাচ্চাটির, যার মুখে আঘাত লেগেছিল। এখানে জানা যায় মিলিশিয়া তাদেরকে ছেড়ে দিয়েছে যাতে করে ওই ছোট্ট বাচ্চাটির চিকিৎসা করানো যায়। তাদেরকে দেখা মাত্রই মেডিকেল টিম তৎক্ষণাৎ ওই ছোট্ট বাচ্চাটির চিকিৎসা করার জন্য নিয়ে যায়। আর এই সুযোগে আন্দ্রে জেনির সাথে কথা বলতে শুরু করে। আন্দ্রে জেনিকে বলে তাদের পরবর্তী পরিকল্পনাটি কি। উত্তরে জেনি জানায় তারা তাদের পরিকল্পনার কথা গোপন রেখেছে, তারা শুধুমাত্র কোনো রকমে একবার সোমালিয়ার বর্ডার ক্রস করতে চায়, আর এরপর হবে আসল খেলা। তারা যে বাচ্চাদের সাথে কি করবে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই, তবে এতটুকু হলফ করে বলতে পারি তারা খুবই খারাপ কোনো উদ্দেশ্যে এই বাচ্চাদেরকে বর্ডারের ওপাশে নিয়ে যাবে। এরপর আন্দ্রে তার পরিকল্পনা জেনির সাথে শেয়ার করে এবং বলে আমরা খুব শীঘ্রই মিলিশিয়া গ্যাংয়ের উপরে আক্রমণ করতে চলেছি, ততক্ষণের জন্য তুমি সাবধানে থেকো। এরপর জেনি আবারও সেই মিলিশিয়া গ্যাংয়ের কাছে ফিরে আসে। আর এদিকে আন্দ্রে এবং তার টিম আবারও তাদের পজিশন নিয়ে নেয়। এখানে জানা যায় মিলিশিয়া গ্যাং একটা বাসের জন্য অপেক্ষা করছে, যে বাসটা আসবে সোমালিয়া বর্ডারের ওপাশ থেকে। তারা সেই বাসে বাচ্চাদেরকে তুলবে এবং চলে যাবে। এদিকে আন্দ্রের টিম বাসে থাকা সকল মিলিশিয়াদের ওপর তাদের টার্গেট ফিক্স করে ফেলেছে। এখন শুধু অপেক্ষা আন্দ্রের অনুমতির। তারা আন্দ্রের কাছে অনুমতি চাইলে আন্দ্রে তাদেরকে বলে এখনই শুট করার দরকার নেই, আগে পরিস্থিতি বুঝি, কারণ এটি বর্ডার এরিয়া। একবার যদি শুট করে দেয় আর গুলি যদি কোনো ক্রমে বর্ডার ক্রস করে তাহলে 2 দেশের মধ্যেই লেগে যেতে পারে এক ভয়ঙ্কর যুদ্ধ, তাই আমাদেরকে ভেবেচিন্তে কাজ করতে হবে। এখন আমরা আপাতত অপেক্ষা করি, যদি পরিস্থিতি হাতের নাগালে আসলো তো ঠিক আছে, আর যদি নাগালের বাইরে চলে যায় তাহলে আমাদেরকে শুট করতেই হবে। আন্দ্রে দেখতে পায় সোমালিয়া থেকে একটা বাস এদিকে আসছে। সে বুঝে যায় পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে, তাই সে দেরি না করে তার টিমের সকল সদস্যকে শুট করতে বলে। আর যেহেতু তারা আগে থেকেই মিলিশিয়া গ্যাংয়ের উপরে টার্গেট করে রেখেছিল, তাই আন্দ্রে বলা মাত্রই কাজ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই বাসে থাকা সকল মিলিশিয়া সদস্যকে শুট করা হয় এবং তারা নিচে পড়ে যায়। এর মানে কাজ হয়েছে। কিন্তু সমস্যা হলো বর্ডারে মিলিশিয়া গ্যাংয়ের আরও সদস্য রয়েছে, যাদের ব্যাপারে আন্দ্রে বা তার টিম কেউই জানত না। আর এতেই বাধে বড় একটা বিপত্তি। সোমালিয়া বর্ডারে থাকা অন্যান্য মিলিশিয়া সদস্যরা বুঝতে পারে না যে গুলিটা কোথায় থেকে হচ্ছে। এদিকে জেনি সকল বাচ্চাকে সামলাতে শুরু করে, কারণ সে বুঝে গিয়েছে এখানে ভয়ানক কিছু ঘটতে চলেছে। কিছুক্ষণ সতর্ক থাকার পর সেই মিলিশিয়া সদস্যরা আন্দ্রে এবং তার টিমকে দেখতে পেয়ে যায় এবং বুঝতে পারে যে তারা কোথায় কোথায় পজিশন নিয়ে আছে। ব্যাস এইটা দেখা মাত্রই সেই মিলিশিয়া সদস্যরা অনবরত তাদের দিকে শুট করতে থাকে। মুহূর্তের মধ্যেই চোখের সামনে একটা মর্মান্তিক যুদ্ধ বেঁধে যায়। আন্দ্রে এবং তার টিম যদি একটা গুলি চালায় তাহলে মিলিশিয়া গ্যাংয়ের সদস্যরা 10টা গুলি চালায়, কিন্তু তাতেও মিলিশিয়া গ্যাং এই স্নাইপার টিমের সাথে পেরে ওঠে না, কারণ আন্দ্রের স্নাইপার টিমের সবাই ছিল একদম প্রফেশনাল স্নাইপার কিলার। তাই তারা যদি কারো দিকে একবার টার্গেট ফিক্স করে তাহলে তার বেঁচে ফেরার কোনো সুযোগ নেই। এভাবে যুদ্ধ চলতে থাকে। আর এই ফাঁকে স্নাইপার টিমের বেশ কয়েকজন সদস্য আস্তে আস্তে বাসের দিকে এগিয়ে যায় এবং সেখান থেকেই মিলিশিয়া গ্যাংয়ের ওপরে আক্রমণ করতে থাকে। এক পর্যায়ে মিলিশিয়ারা বুঝতে পারে যে তাদের অনেক সদস্য এই যুদ্ধে মারা গেছে আর গুটি কয়েক সদস্য বেঁচে রয়েছে যাদের দ্বারা এই যুদ্ধ পরিচালনা করা সম্ভব নয়। তাই তারা সুযোগ বুঝে এই 5 জন স্নাইপার থেকে পালাতে শুরু করে। ততক্ষণে আন্দ্রে সেই বাস অব্দি পৌঁছায় এবং সকল বাচ্চাদেরকে সেখান থেকে রেস্কিউ করতে থাকে। আন্দ্রে এবং তার টিম মনে করেছিল তারা সকল বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু না,
এখানে সকল বাচ্চাকে বের করার পরেও তারা দেখতে পায় একটা বাচ্চা নিচে শুয়ে আছে, অর্থাৎ তাকে গুলি লেগেছিল এবং সে তৎক্ষণাৎ মারা গেছে। এইটা দেখে সেই স্নাইপার টিম এবং ওই শিক্ষিকা অনেক কষ্ট পায়। তাদের টার্গেট ছিল সবাইকে অক্ষত রেখে মিশনটা কমপ্লিট করা, কিন্তু তাতেও তারা ব্যর্থ হয়। এরপর আন্দ্রে ক্যাম্পে ফিরে আসলে দেখতে পায় জেনারেল অনেক খুশি এবং সবাইকে বলছিল আমরা জিতে গেছি। এইটা শুনে আন্দ্রের প্রচণ্ড পরিমাণে রাগ হয়, কারণ জেনারেল এই মিশনটায় কোনো রকম হস্তক্ষেপ বা সাহায্য সহযোগিতা করেনি এবং সে সবসময় বাচ্চাদেরকে বাঁচানোর উল্টো পথে চলতো। আন্দ্রে জেনারেলকে বলে, এসব কথা বলতে আপনার লজ্জা করা উচিত। আপনি এই মিশনে কোনো কিছু করেননি, শুধুমাত্র হাতের উপর হাত রেখে বসেছিলেন। আপনি যদি প্রথমে সাহস দেখিয়ে আমাদের সঙ্গ দিতেন তাহলে ছোট্ট বাচ্চাটা আজ বেঁচে থাকতো। তবে আমি খুশি যে বেশিরভাগ বাচ্চাকে আমরা বাঁচাতে পেরেছি। এরপর কিছুক্ষণের মধ্যেই সেখানে সকল বাচ্চাদের বাবা মা চলে আসে এবং তারা তাদের বাচ্চাকে দেখার পর অনেক খুশি হয়। আর এই দুর্ধর্ষ অভিযানের কারণে আন্দ্রের টিমকে নাম দেওয়া হয় GIGN ফরাসি এলিট স্নাইপার টিম, যারা ছোট্ট বাচ্চাদের ভর্তি একটি স্কুল বাসে আটকানো জিম্মিদের বাঁচাতে ইতিহাসের দ্রুততম এবং নিখুঁততম এক রেস্কিউ অপারেশন চালায়। আর এখানে শেষ হয়ে যায় আজকের এই দুর্ধর্ষ অভিযান, ইতিহাসে যার নাম 15 মিনিটস অফ ওয়ার। তো কেমন লাগলো আজকের মুভিটি কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারো। তবে তোমাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট, চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে দাও যাতে চ্যানেলটি খুব দ্রুত এগিয়ে যায়। ফিরে আসি খুব শীঘ্রই একটা ইউনিক এবং মাস্টারপিস স্নাইপার কিলার মুভি নিয়ে। ততক্ষণ চ্যানেলের সঙ্গেই থেকো।